প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি একটা পোস্ট দেখছিলাম যেটা করেছেন কুণাল ঘোষ। আমি জানি কুণাল ঘোষের নাম শুনলেই আপনারা আবার অনেক সব কথা বলতে শুরু করে দেবেন, কিন্তু দর্শক কি করব, উনি তো একটি দলের মুখপাত্র, ফলে তার বক্তব্য, তার পোস্ট ম্যাটার করে। আবার যখন তার কোনো বক্তব্য, কোনো পোস্ট যখন ভুল কোনো বার্তা ছড়ায়, ফলে সেটা তো ম্যাটার করেই। ফলে সেগুলোকে আমাদের দেখতে হয়, নজর রাখতে হয় এবং সেই সব নিয়ে আলোকপাত করতে হয়। তো দর্শক, যে পোস্ট উনি করেছেন আজকে, সেটা হচ্ছে এটা: অভিষেক মামলায় এসসি মানে সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্ট আর কি এই সব বলেছে, এটা বলতে চেয়েছেন। তিনটে পয়েন্ট। এক হচ্ছে, বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না। দুই হচ্ছে, নজরদারির নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না, ইডি নিয়ম মতো কাজ করবে। তিন হচ্ছে, মামলা সংক্রান্ত ভুল বিভ্রান্তিকর রিপোর্টিং করা যাবে না। মানে এই সব কথা নাকি আজকে সুপ্রিম কোর্ট অভিষেকের মামলার হিয়ারিং এর সময় বলেছে। এই সব কথা যে বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না বিচারপতিরা, নজরদারির নামে তদন্তে হস্তক্ষেপ করা যাবে না, ইডি নিয়ম মতো কাজ করবে, আর মামলা সংক্রান্ত ভুল বিভ্রান্তিকর রিপোর্টিং করা যাবে না। মানে যেগুলো যেগুলো অভিষেক ব্যানার্জিরা চান সেইগুলোই মোটামুটি নাকি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর কি। আর মানে প্রথম যে দুটো পয়েন্ট, এ তো পরিষ্কার কাকে উদ্দেশ্য করে বলার চেষ্টা হচ্ছে, কোন বিচারপতিকে উদ্দেশ্য করে বলার চেষ্টা হচ্ছে, এটা পরিষ্কার। কিন্তু দর্শক, আমি না একটু খোঁজ নিলাম যে সুপ্রিম কোর্ট এইসব কথা বলেছে আর কোনো মিডিয়া একবারও সেই কথা বললো না। যখন থেকে এই খবরটা এসেছে সামনে, সুপ্রিম কোর্টের আজকের হিয়ারিং এর যে বিষয়টা, তখন থেকে দেখছি যে সব মিডিয়ায় ওই একই কথা বলছে যে অভিষেক ব্যানার্জি দুটো আর্জি নিয়ে গিয়েছিলেন। একটা হচ্ছে যে জাস্টিস সিনহার বেঞ্চ থেকে মামলা সরিয়ে দিতে হবে, আর দুই হচ্ছে খবরে রক্ষা কবচ আর কি। মানে এমন সব খবর হচ্ছে যাতে করে, মানে যাতে তাদের পরিবারের মান সম্মান সব হানি হয়ে যাচ্ছে। তো এই সব নিয়ে একটা আর কি আর্জি, যে তদন্ত চলাকালীন কোনো বিষয়ে মানে কেন এরকম খবর হবে যার জন্য একটা পরিবারের সম্মানহানি হচ্ছে, এইসব আর কি। যদি খবরের বিষয়েও যদি সুপ্রিম কোর্ট কিছু একটু হস্তক্ষেপ বা রক্ষা কবচ দিয়ে দেয়, তো দুটোই একেবারে নাকচ হয়ে গেছে সুপ্রিম কোর্ট। এটাই এই 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 পয়েন্টেই কিন্তু আমি দেখছি, যখন থেকে এই বিষয়টা সামনে এসছে তখন থেকে সব মিডিয়া এই খবরই করছে। কিন্তু আমি দেখছি কুণাল ঘোষ আবার এই সব কথা লিখেছেন, যে এই বিভ্রান্তিকর বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবে না ইত্যাদি এইসব কথা। কিন্তু কোন মিডিয়া এই যে অবজারভেশন যেটা বলার চেষ্টা করছেন কুণাল ঘোষ, কোন মিডিয়া কিন্তু সেই সব নিয়ে মানে বলেনি। আমার নজরে তো পড়েনি কোন মিডিয়া বলেছে বলে। তো আমি দর্শক খবর নিলাম দিল্লিতে যারা রয়েছেন, যে সত্যি কি এরকম কিছু আলোচনা হয়েছে, মানে এরকম কিছু কি অবজারভেশন কি সুপ্রিম কোর্ট দিয়েছে। তো যারা ওখানে আর কি নজর রাখছিলেন তারাও কিন্তু বলতে পারলেন না যে এইরকম কিছু সুপ্রিম কোর্ট বলেছে বলে। এখন প্রশ্ন, তাহলে কুণাল ঘোষের সোর্স কি? তিনি কোত্থেকে জেনেছেন যে এইরকম সব কথা সুপ্রিম কোর্ট বলেছে? তিনি কোত্থেকে জেনেছেন? দর্শক, জানি না কোত্থেকে উনি জেনেছেন, কিন্তু উনি তো এইভাবে পোস্ট করেছেন। আমাকে তো আবার একজন বললেন যে কুণাল ঘোষ যখন এইসব লিখেছেন, তার মানে কালকে কুণাল ঘোষের দ্বারা প্রভাবিত যেসব প্রিন্ট মিডিয়া আছে, দেখবেন হয়তো সেখানেও এই পয়েন্টই সব রিপোর্টিং হবে। তো এটা নিয়ে যদি সুপ্রিম কোর্টের নজরে আনা যায়, তাহলে মনে হয় আদালত অবমাননার কোন একটা কেস খেতে পারেন কুণাল ঘোষরা। এটাও আমাকে একজন বললেন, কারণ তিনিও বললেন যে আমিও যতটুকু যা খবর রেখেছি, এই ধরনের কোনো কথা আজকে সুপ্রিম কোর্ট বলেছে বলে আমার কিন্তু জানা নেই। এটা একেবারে মনের মাধুরী মিশিয়ে দিয়ে এইসব পোস্ট করা হচ্ছে। যেহেতু অভিষেক ব্যানার্জি ধাক্কা খেয়েছেন ওখানে, এখন সেই সব নিয়ে খবর হচ্ছে ধাক্কা খেয়েছে। সুতরাং নজরটাকে যেন কোথাও একটা ঘোরানোর চেষ্টা হচ্ছে, যে না শুধু মানে একেবারে ওরকম ধাক্কা নয়,
আমরা যেরকম যেরকম চাইছিলাম বা অভিষেক ব্যানার্জি যেরকম যেরকম চাইছিলেন সেই হিসেবেও তো সুপ্রিম কোর্ট তো কথা বলেছে, তার পক্ষে তো কথা বলেছে, ফলে ধাক্কাটা কোথায়? ফলে এটা হচ্ছে একটা নজর ঘোরানোর একটা ব্যাপার যেটা করছেন কুণাল ঘোষ কারো অঙ্গুলি হেলনে, কিন্তু আদতে এগুলো কিছু বলেনি সুপ্রিম কোর্ট। এটা কিন্তু আমাকে একজন বললেন, ফলে দর্শক আমিও খুব অবাক হয়ে গেলাম, আমিও বিভ্রান্ত হয়ে পড়েছি যে তাহলে কি হলো বিষয়টা। কোনো বড় মিডিয়া এই অ্যাঙ্গেলে কিছু বললো না, আর কুণাল ঘোষ হঠাৎ করে এই 3টে পয়েন্ট উল্লেখ করে লিখে দিলেন। এটা কি তাহলে? উনার তাহলে আবার সোর্স কি? নাকি উনি শুনেছেন যে হ্যাঁ এরকমই বলা হয়েছে? দর্শক আমার নজরে নেই, আমি বলতে পারবো না, কিন্তু আমি আবার বলছি আমি খোঁজ খবর নিয়ে, আমি যখনই দেখলাম পোস্ট আমি তখন খোঁজ নিলাম যে কি এরকম কথা বলেছে, একটা মিডিয়া বললো না। তখন ওই যেটা আমি যার কাছ থেকে জানতে চাইলাম বললেন যে না এরকম আমিও শুনিনি, কোত্থেকে কুণাল ঘোষ বলছেন কে জানে। তো দর্শক জানি না কি হবে যদি কেউ নজরে আনেন সুপ্রিম কোর্টের যে এইসব কথা ওখানে বলা হচ্ছে, আদৌ কি এগুলো হয়েছে কিনা। তখন সুপ্রিম কোর্ট যদি কিছু আলাদা করে যদি কিছু বলে বা যদি কেউ নজরে আনেন, জানি না কেউ আনবেন কিনা। কিন্তু এখন এদিকে তো একটা তো প্রচার তো করা যাচ্ছে কমসে কম কুণাল ঘোষের তরফ থেকে যে এই বলা হয়েছে, যেগুলো ওনারা বলতে চান আর কি, অভিষেকদের যে ডিমান্ড যেগুলো আর কি সেগুলো। ফলে দর্শক খুবই ধোঁয়াশার আমি এরকম রিপোর্টিং, মানে কোন বিষয়ে রিপোর্টিং হচ্ছে এরকম আধা খাঁচড়ার, মানে অর্ধেক রিপোর্টিং, অর্ধেক হচ্ছে অর্ধেক চাপা, অথচ ঘটেছে আমার এরকম আমি দেখিনি। যে সবাই একরকম বলছেন আর কুণাল ঘোষ শুধু অন্যরকম বলছেন, এরকম রিপোর্টিং দর্শক আমি আগে কখনো দেখিনি। রিপোর্টাররা এত মিস করে যাবেন, তাদের নজরে আসবে না। দর্শক এসব বিশ্বাস হচ্ছে না, বরং কুণাল ঘোষকে বিশ্বাস করতে আমার কিন্তু সমস্যা হচ্ছে। এবার দর্শক যারা আরো নজর রেখেছিলেন তাদের যদি নজরে থাকে বিষয়টা একটু বলবেন তো, কুণাল ঘোষ যে দাবিগুলো করছেন সত্যি এগুলো সুপ্রিম কোর্টে হয়েছে কিনা। তো যাই হোক বলছেন বলুন, কিন্তু যেটা মূল চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি যে মামলা সরিয়ে দিতে হবে জাস্টিস সিনহার বেঞ্চ থেকে, সেটা কিন্তু হয়নি। আর মামলা সংক্রান্ত ভুল বিভ্রান্তিকর রিপোর্টিং করা যাবে না, যেটা আমরা খবর পেয়েছি যে ওটা আমল দেয়নি সুপ্রিম কোর্ট, বলেছে আমরা মিডিয়ার কাজে হস্তক্ষেপ করবো না। তা সত্ত্বেও উনি এইরকম যে কেন লিখছেন, কোত্থেকে শুনেছেন কে জানে, নাকি ভাবছেন যে এইসব লিখলে সত্যি খবর, অভিষেকের কোনো খবর ছাপা হবে না ভাবছেন? সব ছাপা হবে, সবই বলা হবে। আমরা তো আরো বেশি বেশি করে বলবো, যতই এরকম লিখে লিখে ভয় দেখান। যদি এরকম কোনো ডিরেকশন যদি সুপ্রিম কোর্ট না দিয়ে থাকে, আমরাও খোঁজ নিচ্ছি, আরো ভালো করে খোঁজ নেবো। যদি না দিয়ে থাকে, যতই আপনি পোস্ট করে করে ভড়কান মানুষদেরকে, মানে মিডিয়ার লোকেদেরকে, আমরা কেউ ভয় পাবো না, আমরা সব ঠুকে দেবো, যা খবর পাবো ডিটেলস লিখে বলে দেবো। দর্শক এবার আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে। আমি এতেই কয়েকটা পার্টে কয়েকটা জিনিস ঢুকিয়ে দিতে চাইছি। কত খবর করবো বলুন তো? খবরে তো খবরে ভর্তি, সারাক্ষণ কি শুধু এই ভাইপোকে নিয়ে পড়ে থাকবো নাকি আর কোনো খবর নেই? সেই জন্য আমি কিছু কিছু খবর একসঙ্গে সব এঁটে দিচ্ছি এর মধ্যে। আমি দর্শক আজকে একটা বিষয় দেখলাম, অনেক দিন পর অভিষেক ব্যানার্জি একটা টুইট করেছেন, প্রায় 1 মাস পর। আমি লাস্ট ওনার টুইট দেখেছিলাম, মানে পোস্ট দেখেছিলাম এক্স হ্যান্ডেলে 15ই নভেম্বর লাস্ট, আর এটা হচ্ছে 15ই, আজকে কত ডিসেম্বর, 1 মাস পর একটা পোস্ট। মানে ভাবছিলাম যে কোথায় চলে গেলেন অভিষেক ব্যানার্জি, হঠাৎ করে গুম হয়ে গেলেন কেন, চুপ করে গেলেন কেন? কোনো প্রতিবাদ নেই, কোনো কিছুতে কিছু লেখা নেই, শুভেচ্ছা জানানো নেই, একবার চুপচাপ। কোথায় চলে গেলেন অভিষেক ব্যানার্জি? তাই না, এখনো আড়ালেই রয়েছেন, কিন্তু তবুও তার মধ্যে আজকে একটা পোস্ট উনি কিন্তু করেছেন, সেটা হচ্ছে এটা, বুম, একবারে বিরাট একটা দিয়ে 100 কি লিখে করেছে, মানে একটা লিঙ্কে ধরে শুধু এরকম লিখেছেন বুম করে, একবারে বিরাট ব্যাপার। কি বুম? নাকি জাস্টিস এস কে কাওল একটা কমেন্ট করেছেন যে জাজেরা তো সব সাংবিধানিক রক্ষা কবচে রয়েছেন, তো তাতে থেকেও যদি তাদের যদি মানে বোল্ডনেস স্ট্রং যদি তারা দেখাতে না পারেন, তাহলে আর যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, তাদের কাছ থেকে তাহলে আবার কি বোল্ডনেস আমরা আশা করব? যারা জাজ, তারা যদি বোল্ডলি না কোনো কিছু বলতে পারেন, জাজমেন্ট দিতে পারেন, মানে এটা বলার চেষ্টা, তাহলে যারা এমনি প্রশাসনিক পদে রয়েছেন তাদের কাছ থেকে তাহলে আবার কি, তাদের তো অনেক চাপ আছে। জাজেরা তো একটা সাংবিধানিক রক্ষা কবচে রয়েছেন, প্রোটেকশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে সহজে উল্টোপাল্টা কেউ কিছু করতে পারবেন না। তাহলে তারা যদি বোল্ডলি না কিছু করতে পারেন, তাহলে
তাহলে আর অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, ডিজি, আইজি, অমক তমক, তাদের কাছ থেকে আবার কি আবার আশা করবো? এটা নাকি বলেছেন জাস্টিস এস.কে. কাউল। সেটাকে উনার খুব ভালো লেগেছে অভিষেকের। উনি আর কি একটা ওটাকে লিঙ্কটা শেয়ার করে এরকম একটা বুম করে, যেটা আমি বুঝলাম আর কি দর্শক, বিরাট ব্যাপার আর। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি এই টুইটার মাধ্যমে মানে টার্গেটটা কাকে, কি টার্গেট? এবং এটা এটা করছেন কখন বলুন তো, যখন ওনার দুটো অ্যাপিল খারিজ হয়ে গেছে তখন। তাহলে এটা 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 তো অন্য ব্যাপার, বুঝতে পারছি, এটা অন্য জাজ। তাহলে কি এটা কি মানে কি বলবো, তাহলে এটা 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 কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? মানে যে জাজেরা ওনার যে আবেদন গুলো ছিল আর কি, যারা আর কি মানে পাত্তা দেননি, আমল দেননি, উনি চেয়েছিলেন যে বোল্ডলি বলবেন যে হ্যাঁ ঠিকই বলা হচ্ছে, জাজ কলকাতা হাইকোর্টের ওনার কাছ থেকে মামলা সরিয়ে দেওয়া উচিত, মানে সেই 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 সাহস নিয়ে বলতে পারলেন না বিচারপতি খন্না ওনার কেসটাতে। মানে তাকে কি বোঝানোর চেষ্টা হচ্ছে, তাকে মানে সেই জ্বালাটা মেটাচ্ছেন নাকি এই এই কমেন্টটা নিয়ে জাস্টিস? ওনার ক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতি খুব একটা আমল দিলেন না, উনি চেয়েছিলেন যে বোল্ডলি একবার বলে দেবেন না জাস্টিস সিনহার বেঞ্চ থেকে মামলা সরিয়ে দিন। সেটাই সেটা সেটা ওই জন্য কি ওই অর্ডারটা নিয়ে খুশি হয়েছেন নাকি? বরং আমরা তো বলছি যে সেটা আমরা কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহাকে দেখতে পাচ্ছি, কি বোল্ডনেস, আমরা তো সেটা দেখতে পাচ্ছি। বরং জানি না, আবার ওনাকে জানি না, বেশি ব্যাখ্যায় যাব না দর্শক। আমি এটুকু বলবো যে কলকাতা হাইকোর্টের অনেক জাস্টিস আছেন, সেই মতো করেই কিন্তু এখানে তারা চলেন, তাদের বোল্ডনেস আমরা দেখেছি। তো ভালো জিনিস তো, ভালো জিনিস তো, আমরা চাই এরকম বোল্ডনেস আসবে যে কে অভিষেক, তার সব সম্পত্তি হিসেব নিয়ে এসো। সাংবিধানিক রক্ষা কবচে রয়েছেন, তো তারা সাহস দেখাবো না তো কবে কে দেখাবেন? ঠিকই তো, জাস্টিস সিনহা যেমন করছেন ঠিক তো করছেন, এই তো বোল্ডনেস তো দেখছি। কিন্তু তারা যখন বোল্ডনেস দেখাচ্ছেন, তখন আবার তাদেরকে কেন দেখে দেওয়ার চেষ্টা করছেন আপনি বা আপনার দলের লোকেরা, কেন সেটা করছেন? তারা তো বোল্ডনেস দেখান, তো কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তো বোল্ডনেস তো দেখান, বরং তাদের বোল্ডনেসকে দমিয়ে দেওয়ার জন্য আপনারা তো অনেক চেষ্টা করেন, আপনারা তো অনেক সময় দেখে দেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বোল্ডনেস নিয়ে কেন আপনাদের এত ভয়? কেন তাদের বোল্ডনেস নিয়ে আপনারা এত কেন প্রশ্ন তোলেন? কেন কেন বোল্ডনেস দেখালি আপনারা বলেন পলিটিক্যাল ভেন্ডেটা? কেন এইসব কথাগুলো বলেন? কেন এসব বলেন যে পলিটিক্যালি একটা এরকম করার চেষ্টা করছে, একটা ম্যানেজ করার চেষ্টা হচ্ছে? কেন বলেন আপনি বা আপনার দলের লোকেরা কেন বলেন? তাহলে যেহেতু আপনি বোল্ডনেসকে পছন্দ করেন। শুধু আপনার পক্ষে অর্ডার না দিলেই সেটা বোল্ডনেস হলো না, সেটা মিনমিনে হয়ে গেল। অন্যদের ভয়ে আপনার পক্ষে অর্ডার দিতে পারছেন না জাস্টিস, এটাই বলতে চাইছেন তো? আপনার পক্ষের অর্ডার মানে দিতে হবে, তাহলে সেটা বোল্ডনেস। কোনো কিছুকে তারা ভয় করলে না, বোল্ডলি আমার পক্ষে অর্ডার দিয়ে দিলেন, তাহলে আপনি খুশি, সেটাই হচ্ছে বোল্ডনেস। বাকি সব মিনমিন নাকি? দর্শক আমি জানি না আমি কি বুঝলাম, ভুল বুঝলাম কিনা, ওই তো বুম লিখেছেন আর এই কথা বলে। দর্শক শুধরে দেবেন যদি আমি ভুল কিছু বলে দেয়। আর দর্শক আর একটা খবর এর সঙ্গেই দিয়ে দিই, সেটা হচ্ছে যে একটা খবর এলো আজকে যে সম্পত্তি মামলায় বিধবাকে হুমকি দেওয়ার অভিযোগ, বিচারপতি অমৃতা সিংহের স্বামীকে সিআইডির তলব। শনিবার 11টার সময় নাকি তলব করা হয়েছে, সিআইডি তলব করেছে জাস্টিস সিনহার স্বামীকে। কি না তদন্তে প্রভাব খাটিয়েছেন মানে আর কি সম্পত্তি ব্যাপারে, এই যে কি সব দেখে না হুমকি দেওয়ার অভিযোগ ইত্যাদি বলে তার হাজব্যান্ডকে ডাকা হয়েছে। যদিও এই মামলা একটু পুরনো, এসব নিয়ে অনেকটা জল গড়িয়েছে, সুপ্রিম কোর্টে ওনারা গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট বলেছে ঠিক আছে তদন্ত করতে পারে কিন্তু বেশি বাড়াবাড়ি করবে না, মানে গ্রেপ্তার করবে না, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। ফলে সুপ্রিম কোর্ট অলরেডি একটা মানে বুঝতে পেরে বিষয়টা একটা বলেছে যে তোমরা ঠিক আছে তদন্ত করতে পারো কিন্তু বেশি বাড়াবাড়ি করবে না, সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে। তা সত্ত্বেও আমি দেখছি যে হঠাৎ করে আবার কালকে ডাকা হয়েছে, মানে কাল না, হ্যাঁ শনিবার ডাকা হয়েছে। তো এটার অর্থ কি দর্শক, কিছু বুঝতে পারছেন এটার অর্থ কি?
এটা কি তাহলে ওই শেষ চেষ্টা, জাস্টিস সিনহার মুখটা বন্ধ করার শেষ চেষ্টা? জাস্টিস সিনহা যেহেতু বলেছেন 20 তারিখে আমি আবার মানে এই যে সম্পত্তির যে রিপোর্ট জমা পড়েছে ইডির তরফ থেকে, তো সেটা স্টাডি করে আবার হিয়ারিং হবে আর কি। 20 তারিখে হিয়ারিং রয়েছে। তো 20 তারিখে হিয়ারিং মানে এটা মোটামুটি আমরা আন্দাজ করছি যে জাস্টিস সিনহা তো একেবারে ফুটি ফাঁস করে দেবেন। যা সব দেখবেন রিপোর্টে সম্পত্তি নিয়ে যেসব তথ্য জমা পড়েছে ওই সব নিয়ে উনি কিন্তু ওপেনলি প্রশ্ন করবেন, প্রশ্ন তুলবেন, মানুষ সেসব দেখবেন, কারণ লাইভ স্ট্রিমিং হবে। তাহলে কি ওইটা বন্ধ করার জন্য, যাতে করে আর কি কোনোভাবে উনি প্রকাশ্যে আর না কিছু বলেন, এটা কি শেষ চেষ্টা হাজব্যান্ডকে আর একটু চাপে ফেলে? শেষ চেষ্টা, হঠাৎ করে ডাক, এটাকে কি বোঝা কি? ঠিক আছে, তদন্ত। দেখুন, এই যে মামলাটা আইনজীবী হিসেবে এই যে বলছে প্রভাব খাটানোর যে বিষয়টা, অ্যাকচুয়ালি ওই একটা সম্পত্তি নিয়ে একটা বিবাদ রয়েছে, ওনার হাজব্যান্ড হচ্ছেন এক পক্ষের আইনজীবী, সুতরাং আইনজীবী হিসেবে কাজ করছেন, কিন্তু সেখানে বলা হচ্ছে যে ওই পক্ষ অভিযোগ করছেন যে উনি প্রভাব খাটাচ্ছেন। কি এর প্রভাব খাটানো, যে কি তদন্ত রিপোর্ট বেরোবে আর কি শাস্তি হবে আমি জানি না, কিন্তু তবুও প্রভাব খাটানোর আবার কি হবে? তো যাই হোক, এটা নিয়ে এখন সিআইডি তদন্ত চলছে, কত কি সিআইডি এখন বিরাট অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এটা কি হচ্ছে যে আবার ডাক হয়েছে হঠাৎ করে, যখন এই সুপ্রিম কোর্টে এটা রিজেক্ট হয়ে গেল অভিষেক ব্যানার্জির, তারপরে শুনলাম খবরটা চলে এলো যে তাকে ডাকা হয়েছে আগামীকাল। তো ডেকে কি হবে এবার? কি টানা কয়েকদিন ডাকা হবে নাকি ডেকে ডেকে চাপ তৈরি করার চেষ্টা করছে, যাতে করে 20 তারিখ জাস্টিস সিনহা তার ওই ফাইল খুলে মুখ বন্ধ খামে যেটা জমা করেছে ইডি আর কি সম্পত্তি, যাতে করে সেটা পাবলিকলি না বলেন? কারণ এখন তো দেখছি যে পাবলিকলি বলা নিয়ে বেশি আপত্তি অভিষেকদের, যে কোনো মূল্যে এজলাসে কমেন্ট বন্ধ করতে হবে। তো সেটা কি শেষ চেষ্টা হচ্ছে দর্শক? আমি এটাই আমার প্রশ্ন, হঠাৎ করে এইভাবে তলাবে এই সময় কেন? কিন্তু পারবেন কি জাস্টিস সিনহাকে ওইভাবে জব্দ করতে? আমি যা দেখেছি এবং আপনারাও দেখেছেন, জাস্টিস সিনহা যে মানসিকতার, উনি যে কোনো চাপের কাছে নথি স্বীকার করে ফেলবেন সেরকম নন। স্বামীর বিরুদ্ধে তদন্ত করে করুন, যা পারেন করুন, কিন্তু আমি আমার জায়গায় স্থির থাকবো, মানে এই টাইপের মানসিকতা। পারবেন কি? এতে যেন আরো জেদ বাড়িয়ে দিচ্ছেন জাস্টিস সিনহা, আমার কোথাও মনে হচ্ছে আরো জেদ বাড়িয়ে দিচ্ছেন। জানি না, যদি সত্যি মানে পেছনে ওরকম কোনো উদ্দেশ্য থাকে যে চাপে ফেলে জাস্টিস সিনহাকে, মানে এটা তো শেষ চেষ্টা, কারণ এটা এতদিন রিপোর্ট জমা পড়বে বলা হচ্ছিল, কিন্তু কি পড়েছে সেটা কিন্তু এখনো মানুষের কাছে পরিষ্কার নয়, এবং যেসব প্রশ্ন উনি তুলেছিলেন তার উত্তরগুলো রিপোর্টে আছে কিনা সেটাও এখন আমরা জানি না। সুতরাং এই রিপোর্ট প্রথম জমা পড়েছে সম্পত্তি সংক্রান্ত, যেটা নিয়ে বাংলার মানুষের প্রশ্ন যে কি কি রয়েছে না রয়েছে সম্পত্তি। তো এখন সেটা নিয়ে প্রথমবার মুখ খোলার মানে সম্ভাবনা হচ্ছে 20 তারিখ সামনে। ফলে তার মধ্যে কি মরিয়া চেষ্টা তো হয়েছিল সুপ্রিম কোর্টে, বুঝতে পারছেন, মামলা সরিয়ে দেওয়ার, সেটা তো হলো না, ফেল। তো এটা কি শেষ চেষ্টা? কারণ এখন তো সুপ্রিম কোর্ট আর তো কোনো যাওয়ার কোনো চান্স নেই, ওখানে ছুটি পড়ে গেছে। তাহলে কি এখানে কি এটা কি শেষ চেষ্টা দর্শক? এটা কি মানে শেষ চেষ্টা চাপে ফেলে, যে সম্পত্তির ওই রিপোর্ট না প্রকাশ্যে আসে, বা রিপোর্ট যদি পর্যাপ্ত না থাকে, আবারও প্রশ্ন তুলবেন জাস্টিস সিনহা, ইডি কে নাস্তানাবুদ করে দেবেন। ফলে দর্শক, জানি না সব কুল হারিয়ে শেষে ওটাই তারা ভেবে ফেলেছেন কিনা, যে এটা কি করতে হবে একবারে পরিবারের চাপ দিয়ে। আর পরিবারের বিরুদ্ধে কেস, মানে এই কেস দিয়ে ফাঁসানো শুধু তো আমরা এই জাস্টিসকে ক্ষেত্রে দেখছি না, জাস্টিস মান্থার নামে তো ডিরেক্ট কেস করে দেওয়া হয়েছিল, জাস্টিস মান্থার নামে। সেখানে ওই কি ফ্ল্যাট নিয়ে ডিরেক্ট জাস্টিস মান্থার নামে একটা কেস ঠুকে দেওয়া হয়, তারপরে তো কোথায় কি হয়ে গেল কে জানে। মানে এরা চাপে ফেলার জন্য কি নাই করতে পারে, আমাদের অনেক কিন্তু জানা হয়ে গেছে। আমি বলছি না যে অভিষেক নিজে করছেন, অভিষেককে ভালোবেসে হয়তো কেউ করে থাকতে পারেন, আমার নেতাকে বাঁচাতে হবে এরকম ভালোবেসে হয়তো কেউ করে থাকতে পারেন। সুতরাং এ তো চাপে ফেলার কাজ তো আমরা দেখছি না। ফলে এসব নিয়ে আমাদের মনে কিন্তু প্রশ্ন জাগছে দর্শক, যে হঠাৎ করে কেন এরকম চলছে এতটা, মানে পুরো দাঁত নখ চোখ একবার বের করে কি শেষ চেষ্টা হচ্ছে নাকি? শেষ চেষ্টা হচ্ছে? বিধবা সম্পত্তিওয়ালা হুমকি দিয়েছে, দেওয়ার অভিযোগে চলো স্বামীকে ডাকো, হুমকি দিয়েছেন, একটা হুমকিতে একবার সিআইডি ছুটছে। দর্শক, এইসব অতি তৎপরতা দেখি না মনে প্রশ্ন জাগছে, যে তার মানে যেগুলো সব হচ্ছে সেগুলো কি অ্যাকচুয়ালি। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ।